আজকে আমরা কথা বলবো যে আমেরিকাতে সিপিএ যারা পড়াশোনা করতে চান বা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এ যারা পড়তে চান তাদের থেকে অনেক রিকোয়েস্ট পাই। তো সেটি নিয়ে আজকে ডিসকাস করব এবং আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি সিপিএ জাকির হোসেনকে, যিনি আমেরিকাতে এখানে দীর্ঘদিন যাবত এখানে সিপিএ হিসেবে কাজ করছেন এবং আমাদের স্পেশালি আমি বলবো যে আমাদের বাঙালি কমিউনিটি ভীষণ রকম পরিচিত একজন মানুষ এবং খুব সুনামের সাথে উনি কাজ করে যাচ্ছেন। তো আজকে ওনার সাথে আমরা সিপিএ নিয়ে কিভাবে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখানে পড়াশোনা করতে চান, আমরা জানি যে বাংলাদেশে যেটা আমরা অনেকটা বলি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেটি এবং ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এ যারা পড়াশোনা করতে চান, আমি অনেক রিকোয়েস্ট পাই তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ডিটেইল আপনারা জানতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কিভাবে আসতে পারবেন এবং কিভাবে স্টেপস গুলো আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটি আপনারা জানতে পারবেন। তো জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে ডেফিনেটলি আমার যে দর্শক শ্রোতা আছে ওনারা জানতে পারবেন যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং সিপিএ নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবং শুরুতে যদি আপনি একটু কাইন্ডলি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা, আমি জানি আমেরিকায় এখানে পড়াশোনা করেছেন, সিপিএ করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার যে কোম্পানি এবং কোম্পানির সার্ভিস, এগুলো নিয়ে যদি সংক্ষেপে আমাদের একটু বলেন এবং তারপরে আমরা চলে যাব সিপিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এর স্টাডি পারপাসে কি কি দরকার হবে সেগুলোর উপর। ধন্যবাদ জাকির ভাই। ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে ধন্যবাদ আপনার সকল ভিউয়ার এবং ফলোয়ারকে। আমি সিপিএ জাকির চৌধুরী। when I came to this country I was like a 21 years old. আমি 21 বছর বয়সে এই দেশে আসছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং। সো দেন আমি আপনার এইখানে অ্যাকাউন্টিং কন্টিনিউ করছি পড়ালেখা। আমি ফারুক কলেজ থেকে বিবিএ, and then ফোর্স্টবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ, and then later like আমি সিপিএ লাইসেন্স, যেটা বাংলাদেশে বলা হয় আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই লাইসেন্সটা আমি অর্জন করি ফ্রম নিউ ইয়র্ক স্টেট থেকে। তো এটা হলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ফর দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি বলি, আমি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই কিন্তু ফুল টাইম জব অফার পেয়ে যাই এবং অ্যাকসেপ্ট করি। সেটা ছিল আমার জেন 2 ফান্ড সার্ভিসেস, হুইচ ইজ লাইক আপনার প্রাইভেট ইকুইটি ফান্ড, যেখানে আমি ফান্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে ছিলাম 2 ইয়ার্স। এন্ড দেন লেটার আমি লাইক বিগ ব্যাংক জেপি মর্গানে অ্যাসোসিয়েট হিসেবে 4 ইয়ার কাজ করছি। তারপরে ওইখান থেকে কাজ করার পরে আরেকটা অ্যাকাউন্টিং কোম্পানি, যেটা এস এস এন সি টেকনোলজি বলে এটার নাম, এটাতে আমি অ্যাসোসিয়েট ম্যানেজার হিসাবে অ্যানাদার 2 ইয়ার্স কাজ করি। এরপরে লাস্টলি আমি যেটা কাজ করি আপনার ওয়ান অফ দ্য লার্জেস্ট জাপানিজ ব্যাংক, যেটাকে বলা হয় MUFG ব্যাংক, ওইটাতে আমি সিনিয়র ফান্ড কন্ট্রোলার হিসেবে ছিলাম 2 ইয়ার্স। কারেন্টলি আই এম ফাউন্ডার অ্যান্ড সিইও অফ জাকির সিপিএ পিএলসি, এবং এই ফার্মের স্মল সিপিএ ফার্মের আন্ডারে আমরা সার্ভিস গুলো কি কি দিই। আমরা মেইনলি আমাদের ট্যাক্স ফর পার্সোনাল এবং কর্পোরেশন, দেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট ফর বিজনেস এবং নন ফর প্রফিট, also financial statement preparation or compilation. Then we do like a payroll, bookkeeping, and the company setup. Like কেউ যদি এলএলসি অথবা ইনকে যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে from beginning to the end process. So all those আমরা করে থাকি currently. তো এখন বাংলাদেশ থেকে যারা সিপিএ এখানে করতে চায়, আমি প্রথমত দুটো পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা সিপিএ করতে চায় তাদের জন্য কি কি ব্যাকগ্রাউন্ড বা কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো একটু বলবেন। তবে মাঝখানে মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, যাতে করে আমার দর্শকরা মোর স্পেসিফিক্যালি কোয়েশ্চেন গুলা বুঝতে পারে। এবং পরবর্তী আমেরিকা থেকে যারা এখানে আমেরিকায় আছেন গ্রিন কার্ড নিয়ে বা সিটিজেনশিপ নিয়ে, তাদের ক্ষেত্রেও প্রসিডিউর গুলা কি কি বা কোনো ডিফারেন্স আছে কিনা সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এখন একটু কাইন্ডলি বলবেন যে বাংলাদেশ থেকে যারা সিপিএ করতে চায় তাদের মেজর রিকোয়ারমেন্ট গুলা কি কি লাগবে। জি, ধন্যবাদ তানভীর ভাই। যদি বাংলাদেশের কোন স্টুডেন্ট যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন এবং তারা যদি মনে করেন যে তারা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, যেটা বাংলাদেশে বলা হয় আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা ইউএস এর ডিগ্রিটা অথবা ইউএস এর লাইসেন্সটা নিতে চান, তাহলে তাদের স্টেপসটা একটু ডিফারেন্ট হবে দেন যারা এই দেশে আছে। তো যারা এই দেশে আছে ওটা আমরা পরে আলোচনা করবো, বাট প্রথমে আমরা ফোকাস করতেছি যারা বাংলাদেশ থেকে যদি এটা করতে চান। কোয়েশ্চন হতে পারে যে ওয়েল, আমি যদি বাংলাদেশে বসে এই সিপিএ এক্সামটা দিতে পারবো কিনা, অথবা আমার এই সিপিএটা হতে গেলে আমাকে কি ইউএসএ তে আইসা দিতে হবে কিনা টেস্ট।
আনসার হবে নো, তাদেরকে আসতে হবে না, দে ক্যান স্টিল, মানে তারা বাংলাদেশে থেকে কিন্তু এই এক্সামগুলো দিতে পারে। এখন এই এক্সামগুলো তারা কিন্তু চাইলেই কিন্তু দিতে পারবে না। এখন এক্সামগুলো দিতে গেলে তাদের কয়েকটা স্টেপ অথবা কয়েকটা পদক্ষেপ তাদের ফলো করতে হবে। প্রথম পদক্ষেপ যেটা হবে, যেমন আপনার চুজ জুরিসডিকশন। সো জুরিসডিকশন বলতে বোঝানো হচ্ছে যেমন আপনার স্টেট, লাইক ওনারা কি নিউ ইয়র্ক স্টেটে প্র্যাকটিস করতে চান, নাকি কানেকটিকাতে, নাকি নিউ জার্সিতে, নাকি পেনসিলভেনিয়া, নাকি টেক্সাস, নাকি মিশিগান, রাইট? কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ হলো যেমন ইচ স্টেট, ইউএসএ তে, ইউএসএ এর ফেডারেল একটা ল আছে, অল দ্য স্টেট তাদের মেনটেন করে, এবং এরই সাথে সাথে ইচ স্টেট হ্যাজ দেয়ার ওন রুলস এন্ড রেগুলেশন। সো এই সিপিএ লাইসেন্সটা আসলে স্টেট ম্যান্ডেট করে, নট ফেডারেল। এর কারণে একটা স্টেট থেকে আরেকটা স্টেট একটু ডিফার করে, নট এ লট, বাট এগেইন যেই স্টেটে আপনারা প্র্যাকটিস করতে চান বা লাইসেন্স নিতে চান ওইটা আগে সিলেক্ট করতে হবে। সো দ্যাট মিনস চুজ ইউর ইউএস জুরিসডিকশন, রাইট? সেকেন্ড হবে যেমন আপনার অ্যাপ্লাই টু দ্য চুজেন অফ, লাইক আপনার বোর্ড অফ একটু অ্যাকাউন্ট। ইন্টারাপ্ট করি জাকির ভাই। জি, বলেন। এখানে জুরিসডিকশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সিলেকশন দ্য স্টেট, কারেক্ট, রাইট? অনেকের জন্য বুঝতে হয়তো কষ্ট হতে পারে। আমি যেমন ইন্স্যুরেন্সে ছিলাম, আইটিতে, আমাদের ওখানে বলা হয় জুরিসডিকশন সেম স্টেট। কারেক্ট, এক্স্যাক্টলি। সো এবং এটা আমি বলছি বিকজ এটা ইম্পর্টেন্ট, কারণ হলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটের রুলস এন্ড রেগুলেশন ইজ স্লাইটলি ডিফারেন্ট, নট এ লট। হাউএভার এটা চুজ করা কিন্তু আপনার জন্য জরুরি, সো দ্যাট ইউ ফলো দ্যাট প্যাথ, রাইট? সেকেন্ড হবে যেমন আপনার নেসেসারি অ্যাপ্লিকেশন, লাইক আপনার যখন আপনি বোর্ড অফ জুরিসডিকশন অথবা স্টেট সিলেক্ট করে ফেলবেন তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন অ্যাপ্লিকেশন কোন জায়গাতে করবেন, রাইট? আপনার দেয়ার ইজ এ অ্যাপ্লিকেশন সাইট হলো নাসপা। নাসপা হলো আপনার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বোর্ড অফ অ্যাকাউন্টেন্টস। এটার মিনিং হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বোর্ড অফ অ্যাকাউন্টেন্সি। যদি কেউ গুগলে গিয়ে নাসপা, NASBA, এটা যদি টাইপ করে থাকে তাহলে কিন্তু ওই লিঙ্কটা চলে আসবে। সো এইখানে গিয়ে এজ এ ফরেন স্টুডেন্ট, the requirement, rules, requirement, everything কিন্তু ওইখানে দেয়া আছে। সো ইউ চুজ ইট। আপনি দেখবেন যে আপনার বাংলাদেশের একটা স্টুডেন্ট যদি ইউএসএ তে সিপিএ নিতে চায় তাহলে তাদের স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশন ওইখানে লেখা আছে, আপনি ওটা ফলো করতে হবে। যদি আপনি ওই রিকোয়ারমেন্টটা মেট করে থাকেন দেন ইউ অ্যাপ্লাই ফর দিস অ্যাপ্লিকেশন। আর যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার মনে করেন আপনাকে একটা ডকুমেন্ট দেয়া হবে, অ্যাপ্লিকেশনটা ওরা রিভিউ করবে, যেমন আপনার আপনার কি রিকোয়ার্ড এক্সাম, লাইক আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওইটা আছে কি না। এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে বোঝানো হচ্ছে যেমন আপনার ডিগ্রি, আপনার কি এটা কি ব্যাচেলর ডিগ্রি আছে কিনা। অনেকে বলতে পারেন ওয়াল আমার বাংলাদেশে বিবিএ ডিগ্রিটা আছে, ইট মাইট নট নেসেসারিলি ইউ হ্যাভ এনাফ। কেননা কারণ হলো কি এটা দেখতে হবে যেমন এটা ইউএস ইকুইভ্যালেন্টে আপনাকে ব্যাচেলর দিচ্ছে কি না। সো বেসিক্যালি যখন আপনি নাসপাতে অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি আপনার ট্রান্সক্রিপ্ট ওই জিনিসগুলো কিন্তু আপলোড করবেন ওখানে, এবং নাসপা কিন্তু এটা ইভালুয়েট করবে আপনাকে। ইভ্যালুয়েট করে যদি দেখে যে আপনার এনাফ ক্রেডিট অথবা আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট এনাফ মেট না করে থাকে তখন আপনাকে বলবে যে ওয়েল আপনার এই সার্টিন নাম্বার অফ ক্রেডিট এবং সার্টিন নাম্বার অফ ক্রেডিট ফর অ্যাকাউন্টিং ইজ মিসিং, আপনি ওটা আগে কমপ্লিট করেন। যদি কমপ্লিট না করে থাকেন ইউ আর নট এলিজিবল টু টেক দ্য টেস্ট। ওকে, একটু ইন্টারাপ্ট করি জাকির ভাই। হ্যাঁ, আমি এক জায়গায় দেখলাম, আমি জানি না কতটুকু আমি রাইট, যে সিপিএ করতে গেলে ইউএস ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 150 ক্রেডিট আওয়ার দরকার হয়, যেটা যেটা ব্যাচেলরের মধ্যে কাউন্ট হতে হবে 150 ক্রেডিট আওয়ার। আর মেবি স্পেসিফিক কিছু কোর কোর্সেস আছে সেটা করতে হবে। এটা কি আসলে সঠিক কিনা? জি। তো আপনার বিভিন্ন স্টেট একটু স্লাইটলি ডিফার করে এই এডুকেশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। তো এডুকেশনাল রিকোয়ারমেন্টে বলা হয় যেমন আপনি মাস্ট আপনার ব্যাচেলর থাকতে হবে, ইদার অ্যাকাউন্টিং অথবা বিজনেস অথবা অন্যান্য লাইক সাবজেক্টও ব্যাচেলর থাকতে পারে, অ্যাজ লং এজ আপনি আপনার অ্যাকাউন্টিং 33 ডিগ্রি আপনি কমপ্লিট করে থাকেন। সো দ্যাট মিনস হলো আপনার ব্যাচেলর ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ওর বিজনেস ইনক্লুডিং অ্যাকাউন্টিং মাস্ট 33 কলেজ ক্রেডিট আপনার থাকতে হবে। এটা হলো কি নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট।
সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো যেমন আমরা ম্যাক্সিমাম অথবা মোস্টলি দেখি যেমন ব্যাচেলর যখন কমপ্লিট হয় তখন 120 ক্রেডিটস ওর 125 কলেজ ক্রেডিট দিয়ে কিন্তু ব্যাচেলরটা হয়ে যায়। বাট কিছু কিছু স্টেট বলে যে ওয়াও, আপনি এক্সাম দেওয়ার আগে, সিপি এক্সাম দেওয়ার আগে আপনাকে 150 কলেজ ক্রেডিট হতে হবে মাস্ট। এখন কিছু স্টেট আছে যেটা বলে যে না, ওকে, ইউ ক্যান টেক দ্য টেস্ট, ইউ পাস দ্য টেস্ট, বাট ওয়েন ইউ অ্যাপ্লাই ফর দ্য লাইসেন্স, আপনি লাইসেন্সের আগে অ্যাপ্লাই করার আগে ওই কিন্তু 150 কলেজ কমপ্লিট করা লাগবে। অথবা কোনো কোনো স্টেট বলে না, আপনি কিন্তু এক্সামে বসতে পারবেন না আনলেস ইউ হ্যাভ দ্যাট 150 কলেজ ক্রেডিট। 150 কলেজ ক্রেডিট ছাড়া আপনি কিন্তু এক্সাম দিতেও পারবেন না। সো এর কারণে আমরা আগেই বলছিলাম যে যেমন আপনার চুজ ইউর স্টেট, যে স্টেটে আপনি দেখতে হবে যেমন 150 কলেজ ক্রেডিট না হলেও আপনাকে কি এক্সাম দিতে দেয় কিনা। সো এর কারণে স্টেটটা চুজ করার ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো যেমন যেহেতু যদি কেউ বিবিএ কমপ্লিট করে 125 কলেজ ক্রেডিটে, এই ক্ষেত্রে তাদের আসলে কি করা উচিত, রাইট? সো এই ক্ষেত্রে তাদের কয়েকটা অপশন আছে। যেমন একটা অপশন হতে পারে ইদার তারা মাস্টার্স করে নিলেন, অর তারা এমবিএ করে নিলেন, অথবা তারা যদি মাস্টার্স অথবা এমবিএ নাও করতে চান, র্যান্ডমলি কলেজ থেকে সার্টেন আদার এনি কাইন্ড অফ লাইক এ কলেজ, এনি সাবজেক্ট, এনি ক্রেডিট কিন্তু তারা নিতে পারেন, নিয়ে কিন্তু এই 150 কলেজ ক্রেডিট কমপ্লিট করে ফেলতে পারেন। যদি এই 150 কলেজ ক্রেডিট কমপ্লিট হয়ে যায়, তাহলে তাদের যে এডুকেশনাল রিকোয়ারমেন্ট যেটা সেটা মেট করে ফেলে। এখন আমেরিকায় সিপিএ করতে গেলে এইটা কি এরকম যে বাংলাদেশ থেকে, সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে যারা সিপিএ করতে চায় তারা তাদের হয়তো ব্যাচেলর বা মাস্টার্স আছে এবং ধরেই নেই তাদের 150 ক্রেডিট তাদের আছে ইকুইভ্যালেন্ট টু ইউএস। এখন আমেরিকায় কি তাদের এরকম কিছু যে তাদেরকে আবার 2 ইয়ার্স বা 1 ইয়ার বা 3 ইয়ার্স কোনো ইনস্টিটিউশনে অথবা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, না ওই যে বললেন যে বোর্ড বা যার আন্ডারে এক্সাম দিতে হবে? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন তানভীর ভাই। লাইক মানে আমি আগে বলছিলাম যে আপনার 150 কলেজ ক্রেডিট সিপিএ হওয়ার জন্য লাগে, এবং এই 150 কলেজ ক্রেডিট কোন জায়গা থেকে এটা আছে ডাজ নট ম্যাটার। এটা কি ইউএস থেকে নিছেন নাকি ইউএস এর বাইরে থেকে নিছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউএস এটাকে ইকুইভ্যালেন্ট করে তাদের ক্রেডিটটা দিয়ে দেয়। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে যদি আপনি 150 কলেজ ক্রেডিট কমপ্লিট করলেন, বাট ইউএস এটা ইকুইভ্যালেন্ট দিব 110, দ্যাট মিনস হলো গিয়ে আপনি এডিশনাল 40 ক্রেডিটস আরো কমপ্লিট করতে হবে, এবং এই এডিশনাল 40 ক্রেডিটস ইউএসএ তে কমপ্লিট করতে হবে, এইটা না, বাধ্যবাধকতা না। এই এডিশনাল 40 ক্রেডিট কিন্তু আপনি বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারেন, বাট আপনাকে মেক শিওর করতে হবে যে এডিশনাল 40 ক্রেডিটস আপনি কমপ্লিট করছেন এইটা যাতে ইউএস এর ইকুইভ্যালেন্ট অথবা ইউএস যাতে অ্যাকসেপ্ট করে। যদি আপনি এটা ইউএস যদি অ্যাকসেপ্ট না করে আর আপনি যদি 40 ক্রেডিটস এখান থেকে নেন, তাহলে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। So again, to answer these questions, like আপনার NASBA, NASBA, এইটা হবে আপনার রাইট সোর্স। এখানে গিয়ে দেখবেন যে আপনার এক্স্যাক্টলি তারা কোন কোন কোর্সটা আপনার রিকোয়ারমেন্ট তারা ম্যাট করে, কোন কোন কোর্সটা অ্যাকসেপ্ট করে, বেসড অন দ্যাট ইউ টেক ইউর ক্লাসেস। এবং যদি এরকম হয় যে কোনো একজন স্টুডেন্টের হয়তো তার রিকোয়ারমেন্ট 150 ক্রেডিট আছে, এখন সে এক্সামটা দিতে চায়, তাহলে কি এই নাসবা যেটা বললেন এইটার আন্ডারে তাকে এক্সামটা দিতে হবে, রাইট? ডেফিনেটলি আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এই নাসপাতে, যদি আপনি ইউএসএ তে সিপিএ হতে চান। এখন এই নাসপাতে অ্যাপ্লিকেশন দেওয়ার মানে কয়েকটা আপনার ধাপ আছে। যেমন একটা, যখন নাসপাতে আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা যখন আপনি সাবমিট করবেন তখন তারা জানতে চাবে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার কতটুকু ডিগ্রি আছে, কোন কোন কলেজে গেছিলেন, মানে কি ডিগ্রি আপনি করছেন না করছেন। তো এই মার্কশিট গুলো কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে উইথ দ্যাট অ্যাপ্লিকেশন, সো দ্যাট তারা কিন্তু ওই যে মার্কশিটটা আপনি যখন সাবমিট করবেন তাদের কাছে, তারা কিন্তু ইউএস এর ইকুইভ্যালেন্ট করে দেখবে যে এইটা ইউএস এর সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অথবা সিপি এর ইকুইভ্যালেন্ট রিকোয়ারমেন্ট কি না। যদি হয়ে যায় সাকসেসফুল, আর যদি না হয় তারা রিপ্লাই করে বলবে যে ইউ নিড স্পেসিফিক এডুকেশনাল রিকোয়ারমেন্ট। ওকে। আর কি কি স্পেশাল, যেমন ম্যান্ডেটরি জব রিকোয়ারমেন্ট, যদি আমেরিকায় সিপিএ করতে চায় তাহলে কি এটা ম্যান্ডেটরি জব রিকোয়ারমেন্ট কিছু দরকার আছে? দেয়ার ইজ এ ম্যান্ডেটরি জব রিকোয়ারমেন্ট। একটা রিকোয়ারমেন্ট হবে যেমন আপনার লাইক আপনি একজন সিপিএ আন্ডারে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স
এখন অনেকে বলতে পারেন যে আমি তো এখনো ইউএসএ তে আসি নাই, তাহলে আমি বাংলাদেশে বসে কিভাবে একজন সিপিএর আন্ডারে নিতে পারি? ওয়াও, হুম। এখন হলো কি আপনার টেকনোলজির যুগ। আপনি ইউএসএ তে আইসা একজন সিপিএর আন্ডারে কাজ করতে হবে এরকম না। আপনি কিন্তু রিমোটলি কাজ করতে পারেন, নাম্বার ওয়ান, রাইট? তো যদি হুম। আপনি একটা সিপিএ ফার্মে রিমোটলি কাজ করে থাকেন, দেন এই সিপিএ টা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে তখন সার্টিফাই অথবা সাইন সিগনেচার দিতে হবে, বলতে হবে যে ইয়েস, এই এমপ্লয়িটা আমার আন্ডারে এত বছর কাজ করছে এবং এই লাইক ফিল্ড অফ দ্য জব হি ওয়াজ রেসপন্সিবল ফর দিস। তখন কিন্তু আপনার ওই যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট আপনার মেট হয়ে যাবে। আর অল্টারনেটিভলি আপনারা যদি আমেরিকাতে আসেন, তাহলে তখন দেখতে হবে যে একজন সিপিএ এর আন্ডারে আপনি এদের কাজ অথবা ইন্টার্নশিপ দুটোটা করতে হবে, সো দ্যাট মানে ইউ ক্যান গেট লাইক আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড রিকোয়ারমেন্ট ফর দ্য মানে সিপিএ ওয়ার্ক জব। ওকে, সো আমেরিকায় সিপিএ করতে গেলে যে ম্যান্ডেটরি জব রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার, রাইট? অ্যাট লিস্ট 1 ইয়ার আন্ডার এ সিপিএ। আন্ডার সিপিএ। এখন এইরকম কি হয় যে বাংলাদেশে যারা আছে তারা 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশি কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোনো কোম্পানিতে যদি থাকে, সেটা কি কাউন্ট করা হবে? সেটা এলিজিবল হবে না, কারণ হলো গিয়ে যারাই সিপিএ হওয়ার জন্য অল দ্য রিকোয়ারমেন্ট ম্যাচ করার পরে, এক্সাম দেওয়ার পরে, এক্সাম পাস করার পরে তখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর যখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন ওয়ান অফ দ্য পার্ট থাকে যে যেই সিপিএ এর আন্ডারে উনি কাজ করছেন, সার্টিফিকেট পাবলিক আন্ডার অ্যাকাউন্টেন্ট, উনি কিন্তু ওখানে ওনার সিপিএ এর লাইসেন্স নাম্বার এবং ওনার সিগনেচারটা দিতে হয় যে উনি অ্যাটেস্ট করতেছেন যে এই এমপ্লয়িটা আমার আন্ডারে কাজ করছে স্পেসিফিক ডে। সো টু আনসার দ্যাট কোয়েশ্চেন যে বাংলাদেশে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি এই সিগনেচার দিতে পারবে কিনা, আনসার ইজ নো, বিকজ উনি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট না। আরেকটা জিনিস আমি বলে রাখি, যেমন আমাদের সিপিএ লাইক আপনার সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট যেটা ইউএসএ তে বলা হয়, বাংলাদেশে এটাকে বলা হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো রাইট। অনেকে এটা বলতে পারে যে ওয়াল, আমি কিন্তু বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি কি এখানে আইসেই কি আমাকে সিপিএ হিসেবে আমি দাবি করতে পারবো কিনা? আনসার ইজ নো, ইউ ক্যান নট। আপনাকে আবার ওই যে এই সিপিএ টেস্টটা দিতে হবে, দিয়ে যদি আপনি অল দোজ কোয়ালিফিকেশন মেট করে থাকেন, আন্ডার সিপিআর বছর কাজ করে থাকেন, অনলি দেন ইউ উইল বি কনসিডার এজ এ সিপিএ। বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে এসে এখানে আপনি বলতে পারবেন না সিপিএ। ওকে, তো এখানে আরেকটা জিনিস কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে 1 বছরের যে জব এক্সপিরিয়েন্সটা দরকার হয় সিপিএ, আমেরিকায় সিপিএ করতে গেলে, এখন ধরুন কারো ক্রেডিট স্কোর কমপ্লিট করেছে 130, ইকুইভ্যালেন্ট টু ইউএস স্ট্যান্ডার্ড 130। এখন সে কি করলো, আরো 20 ক্রেডিট করার জন্য সে একটা এমবিএ তে সে একটা অ্যাডমিশন নিল। এখন এমবিএ তে যখন সে পড়াশোনা করছে, অ্যাট দি সেম টাইম সে যদি কোনো সিপিএ এর আন্ডারে কাজ করে থাকে, ওইটা কি কাউন্ট হবে? তার 150 ক্রেডিট কমপ্লিট হওয়ার আগে যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, সেটা কি কাউন্ট হবে? সো গ্রেট কোয়েশ্চন। লাইক মানে আপনার সিপিএ, আমেরিকাতে সিপিএ হতে গেলে 150 কলেজ ক্রেডিট লাগে এবং অ্যাটলিস্ট 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্সও লাগে, বাট কোথাও লেখা নাই যে আগে 150 কলেজ কমপ্লিট হতে হবে, দেন ইউ গেট দ্য এক্সপিরিয়েন্স। সো টাইমিং ডাজ নট ম্যাটার। আপনি যদি 150, ইভেন যদি আপনি ব্যাচেলর করার আগে, বিবিএ কমপ্লিট করার আগেও যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে তাকে আন্ডার এ সিপিএ 1 ইয়ার, ইউ শুড বি ফাইন। সো দ্য টাইমিং কখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভার্সাস কখন 150 কলেজ ক্রেডিট হতে হবে ডাজ নট ম্যাটার, ইট গোজ ইদার ওয়ান ক্যান কাম ফার্স্ট। ওকে, সিপিএ রিলেটেড আরো একটি কোয়েশ্চেন আমার কাছে, সেটি হচ্ছে যে জানতে চান অনেকেই যে বাংলাদেশ থেকে ধরে নিই বাংলাদেশ থেকে যারা এখানে আমেরিকায় আসলো, বা অনেকে বিভিন্ন রকম ভিসায় আসে, ভিজিট ভিসা, তারা ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করতে চায়, যেভাবেই হোক বাংলাদেশ থেকে যদি এখানে সিপিএ করতে আসে, অথবা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেও অনেকে আসতে পারে। তো যদি আমেরিকায় এসে সিপিএ সে হওয়ার জন্য সে এক্সাম দিতে চায়, এবং পজিটিভলি ধরে নেই তার 150 ক্রেডিট আছে ইকুইভ্যালেন্ট টু ইউএস, এবং সে খুবই ভালো, সে সার্টিফিকেশনটাও পেয়ে গেল, এখন তার তো কোনো গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি তার এখানে নেই। তো সে কি করে এখানে প্র্যাকটিস করতে পারে, বা কিভাবে সে মানে লিড টু গ্রিন কার্ড, এইরকম কি কোনো পসিবিলিটি আছে? ডেফিনেটলি। সো মানে একটা রিকোয়ারমেন্ট যে মানে আপনার রেসিডেন্সি কোনো রিকোয়ারমেন্ট নাই আপনি আমেরিকাতে সিপিএ হতে হলে বা হতে গেলে, রাইট?
আপনাকে যে গ্রিন কার্ড থাকতে হতে হবে অথবা আপনার যে সিটিজেনশিপ সার্টিফিকেট থাকতে হবে এরকম কোনো ইয়ে নাই, রিকোয়ারমেন্ট নাই। হাউএভার আপনি যে স্ট্যাটাসে ইউএসএ থাকেন না কেন, আপনি লাইসেন্স পাওয়ার আগে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে যে কোনো ক্রিমিনাল কোনো কিছু আছে কিনা, অফেন্স আছে কিনা, অল দোজ থিংস। যদি আপনি একজন ভালো মানুষ হন, কোনো ক্রিমিনাল না থেকে তাকে, রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস, ডাজ নট ম্যাটার, ইমিগ্রেশন স্ট্যাটাস যেই থাকুক না কেন, you can get a CPA license. Now the question হলো যে উনি যদি এখন যদি আপনার জব শুরু করতে চায় বা কিভাবে কি করবে, বিলিভ মি, যদি এরকম কেউ হয় তাকে সিপিএ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টে, ইটস ভেরি হাইলি ডিমান্ডেড নাও, নট দ্যাট মেনি সিপিএ হেয়ার। I'm sure there will be so many financial company will be willing to আপনার স্পন্সর। কারণ হলো গিয়ে মানে there are not that many CPA, মানে এই প্যাথটা আসলে ইটস ভেরি লঙ্গার। মানে সবাই কিন্তু মনে করেন এই যে লাইক কি বলে ডেডিকেশন, তারপরে আপনার লাইক মানে ওয়ার্কিং টুয়ার্ড হার্ড, তারপরে যে সময়টা ধৈর্যটা কিন্তু সবার থাকে না, যার কারণে দেখা যায় যে অ্যাকাউন্টেন্ট কিন্তু অনেকেই, বাট সিপিএ লাইক ভেরি লিমিটেড। বাট আপনি যদি সিপিএ হয়ে যেতে পারেন, রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস, there will be so many company অথবা big bank অথবা financial institution, they will be willing to like sponsor you for the job. So don't worry about it.